হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইউ অল ইন ডব্লিউবিপিএসসি ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে, যে কি কি পড়তে হবে। এসএলএসটি পরীক্ষা একদম দোরগোড়ায়, তো অনেকেই একটু প্যানিক করছো যে এই আগামী 2-3 মাস মানে 2.5 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আমাদের সিলেবাসটা কিভাবে কমপ্লিট করব, কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কি কি পড়তে হবে। তো এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু তোমাদের ক্ল্যারিফাই করে দেবো, বোথ 9, 10 and 11, 12। একটু আমি তোমাদের সিলেবাসটা বলবো গো থ্রু করতে, সেখানে কি কি জিনিস আমাকে এক্সট্রা পড়তে হবে বা কি কি জিনিসের আমি একটু উপকার পাচ্ছি বা বেনিফিট পাচ্ছি, এই সমস্ত কিছু হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইবো। ভিডিও শুরু করার আগে একটু বলতে চাইবো, যারা হচ্ছে 11, 12 এর স্টুডেন্ট আছো তারা একদমই মন খারাপ করো না। তোমাদের জন্য কিন্তু আমরা বেশি কিছু অনেক কিছু ভেবে রেখেছি। যেমন হচ্ছে ধরো যেমন আমি এই আগামী ফ্রাইডে, ঠিক আছে, এই শুক্রবার তোমাদের ক্লাস যাবে, ইউটিউবে লাইভ সেশন যাবে, সেখানে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। এবং সেটা হচ্ছে ফ্রাইডে 3টে থেকে ক্লাস থাকবে। মনে রেখো, আমার ক্লাস লাইভ হবে ইউটিউবে, অর্থাৎ এই ডব্লিউবিপিএসসি ওয়ালার চ্যানেলে। সেখানে হচ্ছে তোমরা প্রত্যেক প্রত্যেক হচ্ছে মানডে, মানে যেটা হচ্ছে সোমবার, এবং হচ্ছে ফ্রাইডে 3টে থেকে তোমরা ক্লাস পাবে, ঠিক আছে। এবার যারা অ্যাপে স্টুডেন্ট আছো বা অলরেডি যারা যুক্ত হয়ে গেছো, 9, 10 তাদের সিলেবাসে প্রমিস করা হয়েছে, তাদের সাথে কভার করব। তো তারা যারা অনেকেই ডেমো ক্লাসও দেখতে চাইছো, যারা নতুন স্টুডেন্ট আছো, তারা কিন্তু সেই সমস্ত লাইভ ক্লাসে ইউটিউবে জয়েন হতে পারো এবং সেখান থেকে তোমরা ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলো আমরা আলোচনা আগে করবো যে কি কি পড়তে হবে। দেখো, সিলেবাস তো আমরা সবাই দেখেছি। তো সিলেবাস দেখে আমাকে যেটা বুঝতে হবে, আমাকে স্ট্র্যাটেজি বিল্ড করতে গেলে আগে যে কয়েকটা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে এবং সেই হিসাবে আমাকে চলতে হবে। 1 নম্বর হচ্ছে, দেখো, সিলেবাসকে আমরা 3টে ভাগে ভাগ করে আমাকে অ্যাপ্রোচ নিতে হবে। যখনই তোমরা কোথাও ক্লাস করছো বা নিজেরাও যখন পড়ছো বা নিজেরা নোটস বানাচ্ছো, আমি তোমাদের প্রত্যেককে বলবো 3টে আলাদা আলাদা কপি তৈরি করো, 3টে আলাদা আলাদা খাতা বানাও, ঠিক আছে। যেমনটা সিলেবাসে আমাকে ভাগ করে দিয়েছে তেমনটা হচ্ছে আমি আমার কপি, যেটা আমি নিজের পড়ার সময়, সেলফ স্টাডি করার সময় আমি বানিয়ে থাকি, বা যদি আমি কোথাও ভর্তি হই বা আমাদের অ্যাপেও তোমরা স্টুডেন্ট হয়ে থাকো, তাদেরকেও আমি লাইভ সেশনে বা লাইভ ক্লাসে বলে দেবো তাদেরও 3টে কপি থাকা উচিত। হ্যাঁ, হচপচ করো না, একই জায়গায় 3টে জিনিসকে লেখার চেষ্টা করো না। হ্যান্ড রিটেন নোটস নিজেদের বানাবার চেষ্টা করতে হবে কিন্তু, না হলে কিন্তু মুশকিল। আচ্ছা, এবার দেখো, এই যে টেক্সটের পোর্শন আছে, একটা হচ্ছে টেক্সটের পোর্শন আমি ভাগ করে দিয়েছি, যেখানে হচ্ছে আমাদের পোয়েমস, শর্ট স্টোরিজ, ড্রামা, এগুলো আমাকে পড়তে হচ্ছে, ঠিক আছে। আর যেটা হচ্ছে লিটারেরি ডিভাইসেস আছে, এখানেও হচ্ছে কিছু জিনিস আমাকে, যেমন হচ্ছে কিছু আমাদের রেটরিক রয়েছে, বা ধরো প্রজিডি, সেখান থেকেও কিছু প্রশ্ন দিতে পারে। তো সেই জায়গাগুলোকে কিন্তু পড়তে হবে, কারণ এটা কিন্তু একটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এটা সিলেবাস মেনশন করা নেই। তো যদি আমি একটু প্রিভিয়াস ইয়ার গুলোকে দেখি, 2016টা দেখো, তাহলে একটু দেখতে পাবে যে কেমন ধরনের প্রশ্ন এখান থেকে তুলে ধরা হয় বা কেমন প্রশ্ন করা হয়। হতেই পারে একটা লাইন দিয়ে দেওয়া হলো এবং সেটা জিজ্ঞেস করা হলো কোন মিটারে আছে, তোমাদের সেইটুকু হয়তো লিখতে হবে, বা কোনো পয়েন্ট দিয়ে দেওয়া হলো তার স্ট্যান্ডা কোন ইয়েতে রয়েছে, এটা জিজ্ঞেস করতে পারে। তো সেই কারণে আমাদের লিটারারি ডিভাইসেস বা রেটরিক পোর্শন, প্রোজেডিক পোর্শনটা একটু জানতে হবে, যেটা তোমরা অলরেডি গ্রাজুয়েশনের যারা স্টুডেন্ট আছে তারা পড়ে এসছো। হ্যাঁ, আমাকে স্ক্যান করতে দেবে না, কারণ দিস ইজ নট ডেসক্রিপটিভ এক্সামিনেশন যে আমাকে স্ক্যান করতে দিল, আমাকে বার করে করে ফুট বার করতে হচ্ছে, সেটা হয়তো দেবে না। বাট তোমাকে লিখতে হলে তো তোমাকে জানতেই হবে, ওটা তুমি মাথায় মাথায় ক্যালকুলেট করে বা লাইনটাকে দেখে তোমাকে আনসার তো দিতেই হবে। তো সেই কারণে ওটা জানাটা ইম্পর্টেন্ট, বা একটু নলেজ থাকাটা ইম্পর্টেন্ট। যেমন অনেকেই আমাকে কি করেছো, কমেন্ট করেছো লাইভ সেশনে, যেটা হয়ে গেল, তো সেখানে তোমরা কমেন্ট করেছো যে ম্যাম ভুলে গেছি এগুলো। তো মনে রাখার জন্য দেখো, একদম হাতে ধরে তো আমি ABCD থেকে শুরু করতে পারি না, কিন্তু যতটুকু হয় বেসিক থেকে আমি জিনিসটা করাতে চেষ্টা করব। বুঝতে হবে যে এটা আমরা গ্রাজুয়েশনের পড়াশোনা তো করছি না যেখানে হাতে ধরে সমস্ত কিছু করানো হবে। এখানে বুঝতে হবে তোমার জিনিসটা অলরেডি রেডি, এবার সেখানে তার উপর পলিশ করার জন্য যে জিনিসপত্রগুলোকে দরকার সেগুলোকে আমাকে দেখতে হবে। তো এই গেল লিটারেরি ডিভাইসেস, এবং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার চলে এসেছে গ্রামার। দেখো, গ্রামার ভোকাবুলারি পোর্শনকে অবহেলা করলে চলবে না। আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারটা ফলো করি, তো সেখানে দেখতে পাবো যে গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া থাকে, তো সেটাকে অবহেলা করলে চলবে না। এবার গ্রামারের সূত্রে আসি, যে এই গ্রামারের যে সমস্ত টপিক, গ্রামারকেও কিন্তু তুমি লিমিটেড করে দেখতে পারো না, সেখানেও আমাকে পার্টস অফ স্পিচ পড়তে হচ্ছে, সেখানেও আমাকে টেন্স পড়তে হবে, সেখানেও ন্যারেশন, ভয়েস চেঞ্জ গুলোকেও দেখতে হবে। তো গ্রামার
অবহেলা করা যাবে না। গ্রামার রিলেটেড কিন্তু তোমাদের প্রচুর ক্লাস প্রোভাইডেড ইউটিউব যে আমাদের এই চ্যানেলটি রয়েছে, এখানে তোমরা দেখতে পারো যে ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে বা যে কোনো ভাবে আমি টপিক ওয়াইজও তোমাদের প্রচুর গ্রামারের ভিডিও প্রোভাইড করেছে, তো সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলোকে করে ফেলতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমরা প্রথমে দেখে নিলাম আমাদের সিলেবাসকে কিভাবে আমরা 3টে পার্টে ভাগ করে আমরা অ্যাপ্রোচ নিতে পারি। এবার চলে আসো, আমরা সিলেবাসের ভেতরে ঢোকার চেষ্টা করব, একটু ট্যালি করার চেষ্টা করব যে আমাদের 11-12 এর যে সিলেবাস এবং তার সাথে 9-10 এর যে সিলেবাস, এই দুটোকে আমরা একটু ট্যালি করে দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখো, যদি আমি 9-10 এর সিলেবাসের কথা বলি, সেখানে আমাকে 25টা মতো টেক্সট পড়তে হচ্ছে, 25টা টেক্সট পড়তে হচ্ছে। আর একটু বেশি, অনেকটাই বেশি, আমি 11-12 এর সিলেবাসে আমরা জানি যে টেক্সটের সংখ্যা বেড়ে হয়ে গেছে 34টা। এবার যে 9-10 এর সিলেবাস আছে, সেখানে যদি আমি পোয়েমের কথা বলি, তাহলে পোয়েমস আমাদের 16টা রয়েছে, আর যেখানে আমাদের 11-12 এ রয়েছে 20খানা পোয়েমস। এবার এর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কি কি জিনিস কমন আছে, তাহলে কি হলো, একটু চাপটা কমিয়ে দিল, কি কি জিনিস কমন আছে আমি একটু দেখে নিতে পারবো। যে 16 এবং এখানে 20, তার মধ্যে আমি দেখিয়ে দেবো তোমাদের আলাদা করে লিস্ট করে, যে 7টা পোয়েমস আমাদের কমন, যেটা 11-12 এও পড়তে হচ্ছে, 9-10 এও আছে, তো দুটোতেই কভার হয়ে যাবে। সেম দেখো, ড্রামা এখানে 3টে রয়েছে, আর 11-12 এ যদি ড্রামা দেখি তাহলে 4টে রয়েছে। ঠিক আছে, এবং ড্রামারও মিল পাবে, কটা ড্রামা মিল হচ্ছে আমরা দেখে নেবো। সব থেকে বড় পার্থক্য আমি দেখাচ্ছি একটু আগে, একটু পরেই, যে 11-12 আর 9-10 এর সিলেবাসের মধ্যে সব থেকে যেটা বড় পার্থক্য, সেটা হচ্ছে আমার 11-12 এর সিলেবাসে নভেল অ্যাড করা হচ্ছে, যে নভেলটা হচ্ছে আমি 9-10 এর সিলেবাসে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সব থেকে বড় পার্থক্য, সিলেবাসে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, শর্ট স্টোরি এখানেও 4টে রয়েছে, এখানেও শর্ট স্টোরি 4টে, এসে আমাকে দুটো পড়তে হচ্ছে, এখানে এসে হচ্ছে 4টে রয়েছে। এই হচ্ছে আমার 9-10 এর সিলেবাস। আর 11-12 এর সিলেবাসকে ট্যালি করলে আমি বুঝতে পারছি যে কোন কোন জিনিসগুলোকে আমাকে বেশি একটু পড়তে হচ্ছে, কোন কোন জিনিসগুলো আমার কমন রয়েছে, একটু যদি দেখে নিই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বেশি আমাদের খাটতে হচ্ছে আমরা যে পার্টিকুলার এক্সামিনেশনকে টার্গেট করছি। যদি আমি 11-12 কে টার্গেট করি, তাহলে যেগুলো কমন পাচ্ছে সেগুলো ছাড়া অতিরিক্ত আর কি পড়তে হচ্ছে আমাকে। এবং যে টাইম আমার কাছে আছে, যে বরাদ্দ সময় আছে, সেখানে কিন্তু ওই লাইন ধরে ধরে মানে করে করে পড়া ইজ নট পসিবল। হ্যাঁ, তুমি নিজেও সেটাকে কি করতে পারবে না, কভার করতে পারবে না। তো এখানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, টু দা পয়েন্ট জিনিসপত্রগুলোকে দেখতে হবে। ঠিক আছে, তো অ্যানালিটিক্যাল ডিসকাশন অবশ্যই হবে, না হলে তোমরা সেই জিনিসগুলোকে বুঝতে পারবে কি করে। যদি একটু তোমরা দেখো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি একটু দেখার চেষ্টা করো, যেমন ধরছি আমি 2016 যদি পেপারটা দেখো, তাহলে দেখবে পোয়েমস থেকে বেশিরভাগ যে প্রশ্নগুলো এসছে, সেখানে কিন্তু তোমাকে লাইন ধরে ধরে দেখতে হচ্ছে, ওটা রিডিং না পড়লে কিন্তু হবে না। যে রিডিং পড়ছো, তোমাকে দেখতে হচ্ছে যে এই লাইন থেকে পার্টিকুলারলি বলে দিয়েছে যে এই লাইনের মধ্যে কোন ওয়ার্ডটা হচ্ছে, ধরো তোমাকে ফিল আপ দিয়ে দিয়েছে, বা তোমাকে বলে দিয়েছে যে এর পরে আমি কোন ওয়ার্ডটিকে বসাতে পারি। ঠিক আছে, তো তারপর তোমাকে বুঝতে হচ্ছে, আচ্ছা আমরা পড়েছিলাম জন কেটস ওটুয়া নাইটেঙ্গেল, তো সেখানকার এই স্ট্যান্ডাতে এই লাইনটি রয়েছে, তারপরে হচ্ছে আচ্ছা হিপোক্রিন ওয়ার্ডটা হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে আমাকে একটু লাইন গুলোকে ধরে ধরে পোয়েমস গুলোকে দেখতে হবে বা পড়ে নিতে হবে, একটু গো থ্রু করে নেবে। ঠিক আছে, তো সেটা আমাকে ডিনোট করে দিচ্ছে, আমার যে প্রিভিয়াস ইয়ার পেপার আছে সেটা আমাকে অনেকটাই হিন্ট প্রোভাইড করছে। ওকে, তো এই হচ্ছে আমরা একটু দেখে নিলাম যে সিলেবাস কি পার্থক্য রয়েছে। এবার আমি কি কি কমন রয়েছে সেটা আমরা আলোচনা করব। আগে 9-10 এর সিলেবাস যেহেতু আমরা কভার করছি, তো 9-10 এর সিলেবাসে আমাকে কি কি পড়তে হবে, তো সেটা হচ্ছে একটু দেখে নিতে হবে। দেখো, প্রথমে হচ্ছে আমি ওয়ার্ডসওয়ার্থে চলে আসবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রচুর জিনিসপত্র পড়তে হচ্ছে, তার মধ্যে 5টা হচ্ছে লুসি পোয়েম আর একটা সনেট রয়েছে। ঠিক আছে, এই 5টা হচ্ছে আমরা দেখতে পাবো লুসি পোয়েমস রয়েছে। দেখো, এটা অর্ডারলি সাজানো নেই। লুসি পোয়েমস এর কিন্তু অর্ডার জিজ্ঞেস করা হয়, যে লুসি পোয়েমস যেগুলো রয়েছে তার অর্ডার হচ্ছে পাবলিকেশন অনুযায়ী। মনে রেখো যে লিরিক্যাল ব্যালেন্স এ কবে এগুলোকে অ্যাড করা হয়েছে তার অনুযায়ী কিন্তু তার অর্ডারকে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা লিরিক্যাল ব্যালেন্স অনুযায়ী এর অর্ডারকে সাজাতে পারি, এবং সেটা মনে রাখার কি উপায় আছে সেগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব। তো এগুলোকে কেন লুসি পোয়েমস বলা হয়, হু ইজ লুসি, এগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝে আমাদের একটু আলোচনা করতে হবে, কারণ যদি আলোচনা করো তাহলে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকলে আমরা আনসারও দিতে পারবো। তো পোয়েমকে বা এই যে পোয়েমস গুলো আছে, এই পোয়েমস কে সুন্দরভাবে কিন্তু কানেক্ট করে তোমাদের পড়তে হবে। স্পেশালি আমি যদি রোমান্টিক এজের কথা বলি, যেমন হচ্ছে জন কিটস রয়েছেন, শেলি রয়েছেন, তো আমি যদি একটু দেখি সেই জায়গাগুলোতে, তো সেখানে গিয়ে আমরা একটু দেখতে পাবো যে তাদের কবিতার সাথে তো তার রসদ যদি তোমাকে
কি করতে হয়, তুমি যদি সেটা নিতে চাও বা তাদের পোয়েমের সাথে কবিতার সাথে নিজেকে যদি কানেক্ট করতে চাও, তাহলে তাদের মতো করে ভাবতে হবে, ঠিক আছে? নাহলে দেখবে অনেকে কবিতা এনজয় করে, অনেকে করে না। কেন? কারণ সেই কানেকশনটা তারা ফিল করতে পারে না বা সেটা কানেক্টেড হতে পারে না, যে কারণে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তাই আমরা দেখে নিলাম যে লুসি পোয়েমস হচ্ছে আমাদের 5টা পড়তে হচ্ছে, আর একটা সনেট রয়েছে, কার না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তাহলে 6টা জিনিসই হচ্ছে আমার পোয়েমসে অ্যাড হয়ে গেল কিন্তু ওয়ার্ডসওয়ার্থের তরফ থেকে। এই লুসি পোয়েমস গুলো কি অর্ডার হবে, বা লুসি পোয়েমস কেন নামকরণ করা হলো, এগুলো কেন, তোমরা জেনারেলি জানো যে লুসি পোয়েমস গুলো যে প্রথমে লাইন থাকে সেটাই তার পোয়েমের নাম অনুসারে ধরা হয়। কোন কোন যে এই সমস্ত পোয়েমস গুলোর মধ্যে কোথায় লুসি নামটির উল্লেখ আছে, কোন কোন পোয়েমস এর মধ্যে, কোন কোন এই লুসি পোয়েমস এর মধ্যে, আর কোন কোন লুসি পোয়েমস এর মধ্যে লুসি নামটির মেনশন নেই, সেটাও কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে যখন ডিসকাস করব, আমরা ক্লাসে যখন আলোচনা করব, তখন আমি তোমাদের রিকোয়েস্ট করব একটু কি করবে, তোমাদের খাতা নিয়ে বসবে। অনেক সময় হতে পারে আমি কিছু লিখে দিলাম বোর্ডে, তো সেগুলো কিন্তু তোমরা একটু ফেয়ার কপি তোমরা নিজেদের খাতায় লিখতে থাকবে, কারণ তোমরা যেটা তোমরা নিজেরা লিখে তৈরি করছো সেটাই তোমাদের নোটস হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সনেট হয়ে গেল আমাদের, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এন্ড বাকি হচ্ছে আমাদের লুসি পোয়েমস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসো। পরবর্তী আমরা যদি পোয়েমস এর মধ্যে ভাগ দেখি 9 এর সিলেবাসে, তাহলে একটা হচ্ছে লুসি পোয়েমস এন্ড সনেট দেখে নিয়েছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, টোটাল 6টা হয়ে গেল। আর হচ্ছে আমাদের 4টে ওড আছে, ঠিক আছে? 4টে ওড আছে, যার মধ্যে পিবি শেলির 2টো ওড তোমরা জানো, ওড টু দ্য ওয়েস্ট উইং এন্ড স্কাইলার, আর হচ্ছে জন কেটস এর 2টো আছে, একটা হচ্ছে নাইটেঙ্গেল আর অটম। এই হচ্ছে আমাদের ওড, 4টে ওড হয়ে গেল, ঠিক আছে? আর এই ওড গুলো আমরা বেসিক্যালি দেখবো যে 11-12 এর সিলেবাসে গিয়ে কমন পাচ্ছ। আমি কমন জিনিসটা দেখিয়ে দেবো, আগে আমরা 9-10 এর সিলেবাসটা একটু ভালো করে গো থ্রু করে নিই। আর বাকি যে পোয়েমস আছে, বাকি যে জনদের পোয়েমস গুলো দেখে নাও, যে ইউলিসেস আছে, আলফ্রেড টেনিসনের, রবার্ট ব্রাউনিং এর হচ্ছে দ্য লাস্ট নাইট টুগেদার রয়েছে, ঠিক আছে? থমাস হার্ডি রয়েছে দ্য ডার্কলিং থার্স্ট, আমরা জানি, ঠিক আছে? ডব্লিউ.বি. ইয়েটস মানে তোমরা জানো যে আমরা উইলিয়াম বাটলারের কথা বলছি, উইলিয়াম বাটলারের হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কোল রয়েছে, ঠিক আছে? উইলফ্রেড ওয়েবেনের হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, এন্ড হচ্ছে লাস্ট লিসনার হচ্ছে ওয়াল্টার ডেলামের। এই হচ্ছে আমাদের বাকি যে পোয়েমস গুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হচ্ছে, যেটা ওড আর লুসি পোয়েমস এন্ড সনেট ছাড়া, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ছাড়া। বাকি লেখা বাকি হচ্ছে আমরা পোয়েটদের এই সমস্ত যে পোয়েমস গুলো রয়েছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে আমাদের 19 এর সিলেবাসে। তা এই হচ্ছে টোটাল 16টা হচ্ছে আমাদের পোয়েমস, যেটা আমাদের পড়তে হচ্ছে টেক্সটের জায়গায়। ওকে, বাকি জিনিসগুলো আমরা দেখে নিই আর কি কি পড়তে হচ্ছে 19 এর সিলেবাসের জন্য। ড্রামা রয়েছে 3টে, যেটা আমরা দেখেছিলাম একটু আগে, ভাগ করে দিয়েছিলাম, তো সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই। ড্রামা রয়েছে আমরা জানি যে গোল্ডস্মিথের রয়েছে শি স্টুপস টু কনকোয়ার, তোমরা জানো। আর হচ্ছে এই যে আর্মস এন্ড দ্য ম্যান, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো বড় বড় ড্রামা। তো এই ক্ষেত্রে আমি বলবো এই লাইন ধরে ধরে বাংলা মানে করে করে একদমই পড়তে যেও না, তাহলে সিলেবাসই শেষ করতে পারবে না। এটা আমি কি করবো, অ্যাডভাইস তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা সেই হিসাবে কিন্তু সেগুলোকে নোট ডাউন করতে থেকো বা বুঝে নিও। তারপরে এখান থেকে কি কি প্রশ্ন এসছে বা কি কি প্রশ্ন করতে পারে সেরকম এমসিকিউ প্যাটার্নে আমরা ডিসকাস করে নেব, এবং তোমরাও কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে থেকো, ঠিক আছে? এবং জাস্টিস রয়েছে আমরা জানি। আর শর্ট স্টোরির মধ্যে দেখো, নামেই শর্ট স্টোরি, তার মানে আদৌ কি সেগুলো শর্ট স্টোরি না, সেগুলো কিন্তু বড় বড় রয়েছে। সো শর্ট স্টোরির মধ্যে লাগুন রয়েছে, লোটাস ইটার, দ্য গিফট অফ দ্য ম্যাগি ইম্পর্টেন্ট রয়েছে, এন্ড দ্য অক্স, ভীষণ বড় এটা। যাই হোক, আমরা এগুলোকে আমাদের মতো করে একদম পয়েন্ট ওয়াইজ টু দা পয়েন্ট এগুলোকে কিন্তু একদম কভার করতে হবে, ঠিক আছে? একদম টু দা পয়েন্ট এগুলোকে কভার করতে হবে। এসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রিম চিলড্রেন রয়েছে, ল্যাম্বার্ট, এবং হচ্ছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এই হচ্ছে আমাদের এসে রয়েছে। তো দুটো এসে, আমাদের 4টে শর্ট স্টোরি এবং 3টে ড্রামা, এই জিনিসপত্র রয়েছে। এবার এখান থেকে তোমরা মিল পাবে, 11-12 এর সিলেবাসও কিন্তু তোমাদের দেখতে পাবে ড্রামা শর্ট স্টোরি একটা দুটো করে মিলছে, ইভেন এসে। কিন্তু নভেল হচ্ছে আরো দুটো তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে 11-12 এর সিলেবাস। সেটা চলো দেখে নিই। তাহলে কমন কি কি পেলাম, 9-10 এবং 11-12 এর সিলেবাসকে যদি আমরা একটু ট্যালি করি, তাহলে আমরা কমন জিনিসটা পেয়ে যাব। কমন পেয়ে যাব হচ্ছে, প্রথমে যদি পোয়েমস এর কথা বলি, তাহলে দেখো এই কমন পোয়েমস গুলো আমরা ওই যে বললাম 4টে ওডকে ধরে একদম এখানে তুলে দিয়েছে। তাছাড়াও ইউলিসেস আছে, স্ট্রেঞ্জ মিটিং আছে, এবং দ্য ওয়াইল্ড সানসেট কুল আছে। এইগুলো হচ্ছে আমার টোটাল 7টা আমার কাছে পোয়েমস আছে, যেটা 9-10 এর সিলেবাসেও আমাকে পড়তে হচ্ছে এবং 11-12 এর সিলেবাসেও আমাকে এই জিনিসগুলোকে পড়তে হচ্ছে।
ঠিক আছে। এবার চলো কমন যদি আমরা দেখি ড্রামা কি আছে। ড্রামা যদি কমন দেখি তাহলে দেখো দুটো আমরা ড্রামা কমন পাবো, এই জন্য বললাম ওগুলোকে দেখো আমি স্টার মার্ক করেছি কেন, দুটোতেই ইনক্লুড করা হয়েছে, মানে এগুলোকে প্রায়োরিটি দিচ্ছে ড্রামাতে। একটা হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান, একটা দ্য শি স্টুপড টু কনক্যুয়ার, এই দুটোকে হচ্ছে ভীষণ ভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে কারণে দেখবে 9-10 এর সিলেবাসের সাথে 11-12 এর সিলেবাসও কিন্তু এগুলোকে অ্যাড করা হয়েছে। কমন স্টোরিজ এ যদি বলি, লগন লোটাস, সেটা তো তোমরা জানো যে তোমরা কবে থেকে সেটা পড়ে আসছো এন্ড কতটা প্রায়োরিটি রাখে এই জিনিসপত্রগুলো, এই লেখাগুলো, তো সেটা কিন্তু আমরা দেখছি দুটোতেই কমন রাখা হয়েছে। এবং এসএ থেকে আমরা ড্রিম চিলড্রেনটা কমন পাচ্ছি কোথায় না, হচ্ছে আমাদের 11-12 এর সিলেবাস। ঠিক আছে, যেটা 9-10 এও আছে ড্রিম চিলড্রেন, আর 11-12 এর ড্রিম চিলড্রেনটা রয়েছে ইনক্লুডিং নভেলস, যেটা আমাদের 9-10 এর সিলেবাসে পড়তে হচ্ছে না। এই হচ্ছে পার্থক্য বা এই হচ্ছে সিমিলারিটিস, যেগুলো হচ্ছে আমরা দেখতে পেলাম 9-10 এবং 11-12 এর সিলেবাসে, এবং কি কি কভার করতে হবে স্পেশালি 9-10 এর সিলেবাসে সেগুলো কিন্তু আমি ভালোভাবে মেনশন করে দিয়েছি। যেহেতু আমরা টার্গেট করছি 9-10 এর সিলেবাসকে, তো সেই কারণে আমি সিলেবাস এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিতে হবে যে কি কি পড়তে হবে, আমরা জেনে নিলাম। এবার স্ট্র্যাটেজি কি হবে, চলো সেটা নিয়ে ডিসকাস করি। দেখো, যখনই যে কোনো টেক্সটে, যে কোনো পোয়েম যখন তুমি পড়তে যাচ্ছ বা যে কোনো জিনিস যখন তুমি পড়ছো, টেক্সটের পোর্শন আমি বলছি, তো সেখানে পয়েন্ট ওয়াইজ কিছু জিনিস আমাকে মনে রাখতে হবে। যেমন ধরো প্রথমে দেখতে হবে যে কোথায় কখন কে লিখেছে, রিটেন, এটা আমাকে জানতে হবে কে লিখেছে। তারপর পাবলিশ কোথায় হয়েছে, অর্থাৎ পাবলিকেশন এন্ড কম্পোজিশন, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। পাবলিকেশন কি হয়েছে, ধরো আমি যদি কোনো ওডের কথা বলি বা যে কোনো লুসি পোয়েমস এর কথা বলি, তো সেটার আমার পাবলিকেশন জানতে হবে, সেটা কবে লেখা হয়েছে সেটা জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ধরো আমি কোনো ওড নিয়ে নিলাম, তো ওড যদি আমি নিয়ে নিই তাহলে আমার এই দুটো তো কমন থেকেই যাচ্ছে। এবার আমাকে জিজ্ঞেস করে ধরো কোন ফর্মে লেখা হয়েছে, ফর্ম কি, হ্যাঁ ফর্ম কি, কোন ফর্মে লেখা হয়েছে। যে কোনো ওড যদি আমি ধরো স্কাইলার নিয়ে নিলাম, ধরো আমি নিয়ে নিলাম স্কাইলার, ঠিক আছে, তাহলে যদি স্কাইলার কথা বলি, তাহলে স্কাইলার কোন ফর্মে লেখা হয়েছে যদি তোমাকে জিজ্ঞেস করে, তা তুমি কি বলবে, ফর্ম কি হবে, স্কাইলারকে ফর্ম কি হতে পারে। স্কাইলার একটা কি, যেটা তোমাকে জানতে হবে যে কোন ফর্মে লেখা হয়েছে। না, এটা হচ্ছে লিরিক ওড বলা হয়। ঠিক আছে, লিখে নাও, লিরিক ওড বলা হয়, ওড। ওকে, ফর্ম হয়ে গেল। এবার ধরো এটাকে জিজ্ঞেস করলো কতগুলো লাইন আছে, ধরো এটা এই ওডের কতগুলো লাইনস আছে, ঠিক আছে, বা কতগুলো স্ট্র্যাঞ্জা আছে, স্ট্র্যাঞ্জা কতগুলো আছে, লাইন কতগুলো আছে, স্ট্র্যাঞ্জা কতগুলো আছে, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। যদি স্ট্র্যাঞ্জা জিজ্ঞেস করে তাহলে স্ট্র্যাঞ্জা হচ্ছে আমার 21টা স্ট্র্যাঞ্জা আছে, লাইন কতগুলো আছে 105টা। ঠিক আছে, এই হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে লাইনস হচ্ছে 105টা লাইন খুঁজে পাবো, স্ট্র্যাঞ্জা হচ্ছে 21টা খুঁজে পাবো। কি রাইম সব থেকে ইম্পর্টেন্ট, দেখো রাইম, রাইম রাইম কি ফলো করা হয়েছে, এই যে এই রাইম কি ফলো করা হয়েছে, এগুলোকে জানতে গেলে কোন মিটারে আছে, এগুলোকে জানতে হলে তোমাকে প্রসিডি জানতে হবে। মানে একেবারেই ইগনোর করতে পারছো না। হয়তো তোমাকে লাইন তুলে বললো না চলো এটাকে ভাগ করে দেখাও ফুট মিটার, না, কিন্তু তোমাকে জানতে হবে যদি যদি কোন মিটারে আছে, কি রাইম আছে, তাহলে কিন্তু তোমাকে প্রসিডি জানতে হবে। সেটাকে কিন্তু আমি একেবারে ইগনোর করে বেরিয়ে যেতে পারবো না। তো সেই কারণেই বললাম যে এই জায়গাটি থেকে গিয়ে আমার হচ্ছে জিনিসটাকে জানতে হচ্ছে বা এর ব্যাপারে নলেজ থাকতে হচ্ছে। যদি আমি রাইমের কথা বলি তাহলে এ বি, এ বি বি, এটাকে ফলো করা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এ বি এ বি বি, এই রাইমকে হচ্ছে স্কাইলার্কের কথা বলছে। আমি একটা এক্সাম্পল বা হিন্ট নিয়ে নিয়েছি, তার অ্যাকর্ডিং আমি চলছি। ঠিক আছে, এবার ধরো কি মিটারে লেখা হয়েছে, ধরো বললো যে স্কাইলার এটা কি মিটারে লেখা আছে, তো মিটার কি বলবে, কি মিটারে লেখা হয়েছে। মিটার যদি কি লেখা হয়েছে যদি জিজ্ঞেস করে, তখন আমাকে কি করতে হবে, তাহলে তো আমাকে জানতেই হবে। তো আমি বলতে চাইছি ডেসক্রিপটিভ পেপার না হওয়া সত্ত্বেও যদি এমসিকিউ প্যাটার্নেও আসে, তাহলে আমাকে মিটার কি আছে সেটা জানতে হবে। মিটার যদি না জানি তাহলে আমি কিভাবে বার করব যে কোন মিটারে এটা আছে। ঠিক আছে, তাহলে এখানে ট্রাই, টেট্রা, হেক্সা তিনটেকে আমি খুঁজে পাবো। এই স্কাইলার্কের ক্ষেত্রে স্পেশালি যদি বলি, তাহলে আমি দেখবো যে বেশিরভাগ ওড, আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে বেশিরভাগ ওড, যেমন তোমাদের লাইভ ক্লাস আমি মনে হয় তোমাদের বলেছিলাম যে বেশিরভাগ ওড হচ্ছে আইএমবিক পেন্টামিটারে বেশিরভাগ ওড লেখা থাকে জেনারেলি। ঠিক আছে, এবং যে আমরা সমস্ত লুসি পোয়েমস গুলো দেখতে পাবো, সেই লুসি পোয়েমস গুলো কিন্তু আইএমবিক
কি বলবো টেট্রামিটারে লেখা থাকে। লুসি পোয়েমস গুলো হচ্ছে আয়াম্বিক টেট্রামিটারে লেখা থাকে বেশিরভাগ, এবং বেশিরভাগ ওড যেগুলো আমরা দেখতে পাবো বেসিক্যালি সেগুলো আয়াম্বিক পেন্টামিটারে লেখা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা বলতে পারি যে যদি আমি এই স্কাইলার্কের কথা বলি তাহলে আমরা জানি যে প্রত্যেকটা স্ট্যান্ডাতে না যে প্রথমের 4টে লাইন আছে, দেখো এটা তো আরো ডিটেলসে ডিসকাস হয়ে যাচ্ছে। এই যে 21টা স্ট্যান্ডা দেখছি, 21টা স্ট্যান্ডার মধ্যে 105টা লাইন দেখছি, তার মানে কি প্রথমের 4টে লাইন আছে, তারপরে শেষের একটা লাইন আছে, বুঝতে পেরেছো? শেষের একটা লাইন, মুছে দিন আলাদা আলাদা ভাবে দুটো লাইন, শেষের একটা লাইন আছে। এই যে 4টে লাইন আছে না প্রত্যেকটা স্ট্যান্ডে, এই 4টে লাইনকে লেখা হয়েছে কিসে না, যদি আমি বলি যে ট্রোকাইট্রি মিটারে লেখা হয়েছে। তো ট্রোকাইট্রিক মিটার কি সেটা যদি আমি না বলি তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তো ট্রোকাইট্রি মিটার কি, সেটা কি ট্রোকাইট্রি মিটার ব্যাপারটা কি যদি না জানি তাহলে তোমাকে এখানে বলে কোনো লাভ আছে যে প্রথমে 4টে লাইন ট্রোকাইট্রি মিটারে লেখা হয়েছে বা ট্রোকাইট্রাই মিটারে লেখা হয়েছে, যে যেমন প্রনাউন্স করতে পারো, ঠিক আছে। আর লাস্টের যে 5 নাম্বার যে লাইনটা আছে সেটা হচ্ছে আয়াম্বিক হেক্সামিটারে লেখা হয়েছে, ঠিক আছে। আয়াম্বিক হেক্সামিটারে লাস্ট লাইনগুলো লেখা হয়েছে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য, এই স্ট্যান্ডা এই লাইনস এর বৈশিষ্ট্য কি মিটারে লেখা হয়েছে তার বৈশিষ্ট্য। তাই জন্য প্রথমেই বলে দিলাম যেখানে তোমরা ট্রাইমিটার, ট্রাই, টেট্রা, হেক্সা সবকিছু মিলিয়ে আমার এই জিনিসপত্র চলছে এখানে, এই মিটার গুলো এখানে ইউজ করতে তুমি দেখতে পাবে, স্পেশালি যদি আমি স্কাইলার্কের কথা বলি, যেহেতু আমি একটা এক্সাম্পল নিয়েছি তো তার অ্যাকর্ডিং আমি তোমাদের একটু বোঝাবার চেষ্টা করলাম। তো যখনই আমার স্ট্র্যাটেজি এটাই হতে পারে যে টপিক ওয়াইজ আমি যা যা জিনিস লেভেল 10 পাবলিকেশনকে আমি কখনোই অবজ্ঞা করব না, স্পেশালি যদি আমার পোয়েমের ক্ষেত্রে হয় তাহলে এই সমস্ত এই 7টা পয়েন্ট তো হ্যাঁ ওই তো মিটার বললাম, মিটার লিখে না, এই যে মিটার, এই 7টা পয়েন্ট বা 6টা পয়েন্টকে আমাকে একদম মনে রাখতে হবে যে যখনই আমি কোনো কিছুকে পড়বো, কোনো পোয়েম হতে পারে বা যে কোনো টেক্সট যখন পড়ছি তার এই পয়েন্টগুলোকে আমাকে মাথায় রেখে চলতে হবে, এইভাবে আমি এটাকে জিনিসটাকে সাজিয়ে দিই। এখন কিন্তু আমি বারবার বলছি লাইন ধরে 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 পড়ার কিন্তু তোমাদের কাছে সময় নেই, স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে হবে। এবার কেউ আবার এটা ভেবে রেখো না যে এমন কিছু জিনিসপত্র দেখলাম শুধু পাশই করে গেলাম, এইভাবে কিন্তু এখানে সেটা করা যাবে না, বা কমন পেয়ে গেলাম এখানে পড়া যাবে না, কারণ এখানে তো প্রিভিয়াস 10-12 ইয়ার্স তো নেই যে প্রিভিয়াস ইয়ারের পেপার দেখছি আর তার অ্যাকর্ডিং করে ফেলছি, তা কিন্তু এখানে হবে না। তো এখানে প্রপার একটা নিজেদের স্ট্র্যাটেজি বানাও, টু দা পয়েন্ট কিভাবে পড়তে হবে তার একটা এক্সাম্পল আমি এখানে প্রোভাইড করলাম যে যে যার উপর আমার প্রশ্ন আসতে পারে। এখন আমি দেখছি স্পেসিফিক্যালি যদি আমি গ্রাজুয়েশনের স্টুডেন্টদের যখন আমি দেখেছি, আগে যখন এদেরকে পড়িয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে এদের একটু হিস্ট্রির ওপর বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, রোমান্টিক এজের ওপর প্রশ্ন আসলো বা এগুলো যেগুলো হচ্ছে ভিক্টোরিয়ান এজ আছে এগুলোর উপর প্রশ্ন এটা বেশি আসতো, মানে হিস্ট্রিকে অবজ্ঞা কিন্তু এখানে করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে হিস্ট্রি থেকে খুঁটিয়ে নাটিয়ে কোনো প্রশ্ন আমি এখানে দেখতে পাইনি, যেটা আমি গ্রাজুয়েশনের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছিলাম তাদের ভীষণ ভাবে হিস্ট্রিকে ফোকাস করা হয়, হিস্ট্রি কিন্তু ভুলে গেলে চলবে না, ওই জায়গা থেকে বেশ খুঁটিয়ে প্রশ্ন আসে যেটা এখানে আসছে না। তো এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট, এগুলো ধরে তোমাকে চলতে হবে যে আমার ওটা তো বাদ চলে গেল, তার মানে এখান থেকে আমি কি জিনিসপত্রগুলোকে পড়তে পারি বা কি পয়েন্টে আমার পড়া হতে পারে বা কিভাবে আমি আমার নোটস বানাবো। তো এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হতে পারে, এই অ্যাকর্ডিং হচ্ছে আমরা চলতে পারি। এবং রিভিশনও আমার যেটা হাতে লেখা নোটস হবে, আমি যেটা নিজে বানাচ্ছি সেটাই হচ্ছে আমার রিভিশনের একটা সোর্স হবে। এমন নয় যে আমি কি পিডিএফ পাচ্ছি, কি হচ্ছে টিচার লিখে দিচ্ছে সেটা আমার নোটস হতে পারে না। নোটস তুমি নিজে যেটা লিখছো নিজে বানাচ্ছ সেটাই তোমার নোটস হওয়া উচিত, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রেখো, যেটা তুমি নোটস বানাচ্ছ সেটাকে রিভিশন এমন ভাবে বানাবে যাতে সেটাই যেন তোমার পরীক্ষার সময় গিয়ে বা পরীক্ষার কয়েকদিন আগে সেটা তোমার রিভিশনের একটা মাধ্যম হিসাবে তৈরি হতে পারে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, একটু আলোচনা করে দিলাম। আর একটু দেখিয়ে দিতে চাইবো যে আমাদের WBSLST ব্যাচ কিন্তু অলরেডি অ্যাপে চলে এসছে, হ্যাঁ অ্যাপে লাইভ হয়ে গেছে, যারা যারা চাইছো জয়েন করতে তারা জয়েন করে নিতে পারো। হ্যাঁ হিস্ট্রি দেখো প্রত্যেকটা হিস্ট্রি 9-10 কে হচ্ছে আমরা টার্গেট করেছি, দেখো 9-10 এর সিলেবাসকে টার্গেট করে রাখা হয়েছে 1499 প্রাইস, একদমই আমার মনে হয় যে রিজনেবল রাখা হয়েছে, একটু দেখে নিও তোমরা। বেঙ্গলি হচ্ছে 9-10 কে টার্গেট করে 1499,
আর হচ্ছে ইংলিশও হচ্ছে দেখো 1499 এ আছে, ঠিক আছে। ইংলিশের ক্লাস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 10 থেকে শুরু করবো, এবং আমার টাইমটা মনে রেখো যে আমার সময় হবে লাইভ ক্লাসের অ্যাপে 11টা, সকাল 11টা থেকে আমার ক্লাস থাকবে। এবার এই সূত্রে বলে রাখি, হয়তো তোমাদের দেখবে যে মানডে টু ফ্রাইডে দেওয়া আছে, ওটা কিন্তু স্যাটারডে সানডেও হতে পারে। আমার কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু সেটাকে বাড়িয়ে দিতে পারি, তো একটু মাথায় রেখে আমাদের ক্লাস করতে হবে। আর সময়কে মাথায় রাখলে হবে না যে আমি 1.5 ঘন্টা মনে করে ক্লাসে এলাম এবং সেটা 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাচ্ছে আমি ক্লাসে নেই, সেটা কিন্তু করলে হবে না। টাইমকে ভুলে যেতে হবে। শুরু হচ্ছে টাইমটা জেনে রেখো, শেষের টাইম জেনে না রাখলেও চলবে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সও আছে দেখো 11-12 এর জন্য, 11-12 এর জন্য আছে 1499 এ। মনে রেখো বাকিগুলো 9-10, বা পলিটিক্যাল সায়েন্স কিন্তু 11-12 এ ছিল, তাই জন্য তার অ্যাকর্ডিংলি ব্যাচ রাখা হয়েছে। জিওগ্রাফি 9-10, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সও দেখো 1999 এ রাখা হয়েছে, লাইফ সায়েন্সও, ঠিক আছে। অনেকের ডিমান্ড আছে আমি দেখতে পাচ্ছি। জিওগ্রাফিও হচ্ছে 1499 এ রাখা হয়েছে, ফিজিক্যাল সায়েন্সও 1999 এ রাখা হয়েছে। ওকে, একটু দেখিয়ে দিলাম তোমাদের অফার গুলো ব্যাচে। চলো তাহলে দেখা হচ্ছে একদম ক্লাসে তোমাদের কামিং ফ্রাইডে। মনে রেখো 3টের সময়, ফ্রাইডে আর মানডে, আমি লিখে দিচ্ছি, মানডে আর ফ্রাইডে, মানডে এন্ড ফ্রাইডে হচ্ছে 3টে থেকে আমাদের ক্লাস আছে ওয়াইটিতে লাইভ, ঠিক আছে। চলো এখানেও লিখে দিলাম যাতে তোমাদের কাজে লেগে যায়। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে 10 তারিখ থেকে ব্যাচে, অর্থাৎ অ্যাপে। So that's all for today and have a good day.